আসসালামু আলাইকুম। হে বাংলা মানুষজন, কেমন আছেন আপনারা? আমি হাসান সেতু আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু বড় হবে। যদি আপনার সময় কমতি থাকে তাহলে ভিডিওটা স্কিপ করতে পারেন। আর আপনি যদি সিএফ মোটো NK 250 এই বাইকটার ফুল টেস্ট রাইড রিভিউ দেখতে চান, ইন ডেপথে আমার এক্সপিরিয়েন্স শুনতে চান, তাহলে ওয়েলকাম টু টেস্ট রাইড রিভিউ অফ সিএফ মোটো NK 250। যেহেতু ভিডিওটা একটু বড় হবে তাই ভিডিওর প্রথমেই বলে নিচ্ছি পুরো ভিডিওতে কি থাকছে। ভিডিওতে ডিজাইন এবং লুক নিয়ে কথা হবে। এই ভিডিওতে দেখাবো NK 250 0 to 60 এবং 0 to 80 উঠতে কত সময় লাগে, এবং আরও জানাবো সিটি এবং হাইওয়েতে আমি কেমন পারফরমেন্স পেয়েছি এবং রাইডিং কমফোর্ট কেমন, এটা ব্রেকিং পারফরমেন্স কেমন, এটা সিটিং পজিশন কেমন। নট অনলি দ্যাট, এটা ফুয়েল কনজাম্পশন আমি কত পেয়েছি এবং এটা মিটারের ডিটেলস এবং এটা প্রাইস। একদম প্রথমেই কথা বলবো বাইকটির ইঞ্জিন পারফরমেন্স নিয়ে। সিএফ মোটো 250 NK-তে আছে একটি 249 সিসির সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল DOHC 4 ভেলভের ইঞ্জিন, যেটা কম্প্রেশন রেশিও হচ্ছে 11.3:1, যা এই বাইকের অনুযায়ী অনেক হাই কম্প্রেশন এবং এতে ভালো পারফরমেন্স পেয়েছি আমি সিটি এবং হাইওয়েতে। আরও সহজ ভাষায় বলতে গেলে প্রতিটা গিয়ারে এক্সেলারেশনের জন্য অনেকখানি বেশি জায়গা পাওয়া যায়, যার কারণ হচ্ছে 151 কেজির এই বাইকটাতে 27 bhp পাওয়ার উৎপন্ন করে 9200 RPM এবং 22 নিউটন মিটার টর্ক উৎপন্ন করে 7250 RPM, যার কারণে সিটিতে রাইড করার সময় আপনি যে কাউকে খুব সহজেই ওভারটেক করতে পারবেন সেফলি। এবং আপনি যখন একটু স্পিডিং করতে চাইবেন অথবা হাইওয়েতে রাইড করবেন, তখন এটার ওজনের সাথে এটার ইঞ্জিনের পারফরমেন্স এবং ব্রেক ব্যালেন্স আপনাকে খুব ভালো একটা কনফিডেন্স দিবে। চলেন এবার রাইড করতে করতে কথা বলা যাক। তো এরকম একটা পাওয়ারফুল বাইক রাইড করার মধ্যে অন্যরকম একটা গুজবাম কাজ করে। বাইকটা রাইড করার জন্য আপনি যদি মনে করেন যে আপনি বাংলাদেশে এমন একটা বাইক রাইড করতেছেন যেটা 250 সিসির একটা নেকেড স্পোর্টস বাইক এবং এত সব ফিচার দেওয়া আছে, এরকম একটা বাইক যখন আপনি রাইড করার জন্য নিয়ত করবেন বা শুরু করবেন রাইডটা, ঠিক ওই টাইমেই যদি আপনি থট করেন যে দুপ দাপ দুপ করে গিয়ার পাল্টাইবেন, তাহলে কিন্তু ওই ফিলটা আপনার আসবে না। এটার যেই টর্ক, এটার যেই বিএইচপি, এই টোটালটা কিন্তু অনেক লম্বা সময় ধরে আপনাকে সাপোর্ট দিবে। এটার এক্সেলারেশনের জায়গাটা অনেক বড়। এই যে দেখেন সেকেন্ড গিয়ার, দেখছেন অলরেডি সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার অনেক 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 উঠে যাবে। তো উদ্দেশ্য আমার স্পিডিং না, উদ্দেশ্য হচ্ছে এটার পারফরমেন্সটা বোঝানো যে এটা কতটা পাওয়ারফুল। হ্যান্ডেল এবং ট্যাঙ্কের পজিশনটা বাংলাদেশে অন্যান্য যেই স্পোর্টস বাইকগুলো আছে, অলসো যে কমিউটারগুলো আছে ওইগুলো থেকে অনেক আপরেজ করা। আপনার পাশে যদি অন্য কোনো একটা কমিউটার চলে তখন আপনি ইজিলি কম্পেয়ার করতে পারবেন যে আপনার এই ট্যাঙ্কের যে হাইট এবং হ্যান্ডেলের হাইটটা অনেকখানি উপরে অন্যান্য বাইকের তুলনায়। আর আরেক দিক থেকে এটা লুকিং গ্লাসের যে ডিজাইনটা, হ্যাঁ, এখানে একটা অ্যাডজাস্টার, এখানে একটা অ্যাডজাস্টার, এখানে একটা অ্যাডজাস্টার, এই তিনটে অ্যাডজাস্টার থাকার কারণে আমার মনে হয় যে আপনারা রাইডিং করার সময় একটু নিজের মনের মতো করে সেট করে নিতে পারবেন। অনেকে আছে যে একদম লেফট ভিউটা চায়, অনেকে আছে একদম হুবহু পিছনের ভিউটা চায়। তো লুকিং গ্লাসের ভিউ আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। তবে এখানে একটা প্যারা আছে, সিটিতে যারা রাইড করেন রেগুলার তাদের জন্য কিন্তু একটু বেশ বাইরের দিকে। তবে এটা আপনি চাইলে অ্যাডজাস্ট করে রাখতে পারবেন, অনেকে আরও উপরে রাখে, অনেকে আরও লো করতে পারবেন। এটা আপনি আপনার মতো করে আপনার রাইডিং স্টাইলের সাথে অ্যাডজাস্ট করে নেবেন। তবে মূল ব্যাপার যেটা হচ্ছে এটার মধ্যে 3 লেভেলের অ্যাডজাস্টার আছে লুকিং গ্লাসে, তো যার কারণে আমার মনে হয় যে কোনো পজিশনে সেট করাটা ইজি হবে অন্যান্য বাইকের তুলনায়। এরপরে চলেন মিটারে আসি। মিটারের ব্যাপারটা আমার একদম প্রথমে যে জিনিসটা নজর কাটছে সেটা হচ্ছে এই বাইকটায় কিন্তু 2টা মোড আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে মানে ইকো মোড, আরেকটা আছে S মানে স্পোর্টস মোড। তো 2 মোডের পারফরমেন্স ইনিশিয়াল আসলে আমার কাছে তেমন চোখে পড়ে নাই। তবে আমি যেটা বুঝতে পারলাম যেটা হচ্ছে যে স্পোর্টস মোডের পারফরমেন্সটা ওর ওইভাবেই সেট করা ইঞ্জিনের সাথে, ইস্যুয়ের সাথে, যেটাতে আপনার একটু বেটার রেসপন্স আসবে, একটু বেটার সাপোর্ট আসবে। কিন্তু ইনিশিয়াল পর্যায়ে যদি আপনি ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারে পুলে একটা এক্সট্রা সাপোর্ট পান, ওই জিনিসটা আসলে চোখে পড়ার মতো না। কিন্তু কন্টিনিউয়াস যদি লং রানে আপনি পারফর্ম করেন তখন আসলে ওই জিনিসটা আসলে চোখে পড়বে। তবে এটাও ঠিক, আপনি ইকো মোডে রাইড করলে আপনার ফুয়েল কনজাম্পশন বেটার আসবে, মানে কম খাবে তেল। আর যদি স্পোর্টস মোডে রাইড করেন তাহলে আপনার তেল কিন্তু একটু বেশি খাবে। পাশাপাশি ঘড়ি দেওয়া আছে, যদিও টাইম অ্যাডজাস্ট করা হয় নাই। আর এখানে তো ফুয়েলের লকটা আপনারা দেখতে পাচ্ছেন, আর গিয়ার ইন্ডিকেটরও দেওয়া আছে। আমি 6 গিয়ারে খুব স্মুথলি রান করতেছি। এই রাস্তায় টপ স্পিড হচ্ছে 80, আমি এখানে 74-70-এ চালাইতেছি স্মুথলি। আমি আসলে স্পিডিং পছন্দ করি না। এই হচ্ছে টোটাল মিটার। আর এরপরে যদি আমরা চাপাগুলো দেখি, চাপাগুলো অনেক ছোট, চাপার সব কিছু ঠিক আছে, তবে একটা জিনিস হচ্ছে হর্নের জায়গাটা একটু দূরে। বাট একটু রাইডিং অভ্যস্ততা হলে আপনার ঠিক হয়ে যাবে। যেমন আমার অ্যাপাচি তো এখানে, টেরো তো এখানে, কিন্তু এখানে হর্নটা উপরে একটু বেকাপা লাগতেছে। আর একদম ইনস্ট্যান্ট স্পোর্টস মোড ইকো মোডের সুইচটা এখানে, তো এটা ইউজফুল। ও আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে যে হ্যাজার্ড লাইটের যেই সুইচটা, এটাও কিন্তু একদম হাতের নাগালে। এবং এই জিনিসগুলো আমার কাছে মনে হয়েছে ইউজার ফ্রেন্ডলি করে তুলবে এই বাইকটার রাইডিংয়ের সময়।
আরেকটা ব্যাপার, এই বাইকটার ভাইব্রেশন নিয়ে অনেক বেশি প্রশ্ন আছে। সেই জায়গা থেকে আমি একটা কথা বলবো, নেকেড স্পোর্টস বাইকে ভাইব্রেশন হবে এটা খুব স্বাভাবিক। খুব কম বাইকে আছে নেকেড স্পোর্টস বাইকে যেটা ভাইব্রেশন হবে না। একটা হাই পারফরমেন্সের ইঞ্জিন এই বাইকটাতে পারফর্ম করবে, ওই জায়গা থেকে ভাইব্রেশন যেটা হচ্ছে সেটা সহনশীল কিনা সেটা হচ্ছে প্রশ্ন। আপনারা যদি আমাকে রেটিং করতে বলেন তাহলে আমি 10-এ বলবো ভাইব্রেশন হয় 3। হ্যাঁ, 0 কোনটা? 0 কিন্তু কোনো বাইক কিন্তু 0 না, প্রত্যেকটা বাইকে ভাইব্রেশন থাকে, তবে নেকেড স্পোর্টস বাইকে একটু বেশি থাকে। পাশাপাশি এটা যেহেতু পাইপ হ্যান্ডেলে আসলে ওজন কম থাকে, যার কারণে ভাইব্রেশনও কিন্তু কন্ট্রোলটা কম হয়। আরেকটা স্পোর্টস বাইকে দেখবেন এখানে যে গুটলিটা ব্যবহার করা হয়, আপনারা কি জানেন এই গুটলিটা কেন ব্যবহার করা হয়? এই গুটলিটা ব্যবহার করা হয় কিন্তু ভাইব্রেশন কন্ট্রোল করার জন্য। কিন্তু পাইপ হ্যান্ডেলে কিন্তু অনেক বড় সাইজের গুটলি ব্যবহার করা হয় না, ছোট গুটলি ব্যবহার করা হয়, কারণ এটার সাথে যেগুলো যায়, যেগুলো অ্যাডজাস্ট হবে ওই টাইপেরই, যার কারণে এই ধরনের পাইপ হ্যান্ডেলগুলোতে ভাইব্রেশন কিন্তু একটু বেশি হয়। আপনার যদি ভাইব্রেশন কম লাগে তাহলে 3 পার্টের হ্যান্ডেল লাগবে, আর 3 পার্টের হ্যান্ডেল তো এই বাইকটার জন্য ডেডিকেটেড না, যেহেতু এটা একটা নেকেড স্পোর্টস বাইক, যার কারণে কিন্তু এই বাইকে কিছুটা হ্যান্ডেলে ভাইব্রেশন আছে, কিন্তু যেটা বললাম যে ভাইব্রেশনটা সেটা সহনশীল কিনা। 0 ভাইব্রেশন কোনটায়? যেহেতু এটাকে আমি 3 দিছি, তাহলে 0 ভাইব্রেশন কোনটায়? 0 ভাইব্রেশন হচ্ছে আপনি যদি কোনো ইলেকট্রিক বাইক রাইড করেন, তাহলে যেটা ইঞ্জিনই নাই, ইঞ্জিন থাকলে তো একটু ভাইব্রেশন আসবেই, তবে সেটা অবশ্যই সহনশীল। আমি এই যে 4-5 দিন যাবত রাইড করতেছি, আমার কাছে মনে হয় না এটার ভাইব্রেশন টু মাচ হাই। তো আমি বলবো যে কারো কথা না শুনে ওই ছোট্ট একটু টেস্ট রাইড না দিয়ে আসলে প্রপার রাইড করে তারপর ডিসিশন নেন যে এই ভাইব্রেশনটা আসলেই কমপ্লেন দেওয়ার মতো জায়গায় আছে কিনা। আপনাদের উপর ছেড়ে দিলাম। হাইওয়ে এবং এক্সপ্রেস রোডগুলোতে যখন আমি এটার স্পিড চেক করার জন্য একটু হাই রেভ করেছি, তখন আমার কাছে মনে হয়েছে 5000 আরপিএম এর পরেও এটা একটা বেটার শক্তি প্রদান করতেছে, এবং এই জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। নর্মালি অন্যান্য 150 সিসির বাইকগুলোতে বা অন্যান্য কমিউটার যেগুলো আমি রাইড করেছি সেগুলোতে আসলে পাওয়ারফুল কমিউটার বলতে হবে, কারণ এটা 250 সিসি বলে এটার বিএইচপি বা টর্কের কাছাকাছি যে বাইকগুলো আছে সেগুলো যখন আমি রাইড করেছি, ওই রাইডগুলোর তুলনায় এটা আমার কাছে মনে হয়েছে যে 5000 আরপিএম এর পরেও আরেকটু বেটার আউটপুট দিচ্ছে, আরও আউটপুট দিচ্ছে। ওই বাইকগুলোতে যেটা হয় যে আসলে 5000-এর পরে আউটপুটটা আসে না, নেক্সট গিয়ারের এক্সপেকটেশন থাকে ইঞ্জিন থেকে, বাট এটা আমার কাছে মনে হয়েছে প্রত্যেকটা গিয়ারেই 5000-এর পরেও একটা ভালো আউটপুট আসতেছে। উল্লেখযোগ্য 3 নাম্বার 4 নাম্বার গিয়ার, আর হ্যাঁ, টোটাল 6টা গিয়ারে এটা স্পিডিংয়েও কিন্তু খুব ভালো একটা পারফরমেন্স দিয়েছে। তো চলেন চেক করা যাক 0 to 60। আমরা ইকো মোডে ট্রাই করতেছি, আমরা স্পোর্টস মোডেও ট্রাই করে দেখাবো আপনাদেরকে। তো চলেন এবার আমরা স্পোর্টস মোডে ট্রাই করে দেখি 0 to 60 এবং 0 to 80 কত সেকেন্ড ওঠে। তো এটার ফুয়েল কনজাম্পশন নিয়ে নিশ্চয়ই আপনাদের অনেক প্রশ্ন আছে, চলেন এটার ফুয়েল কনজাম্পশন নিয়ে বলছি। পারফরমেন্স ওরিয়েন্টেড স্পোর্টস বাইকগুলো যখন আপনি চালাতে চাইবেন তখন কিন্তু আসলে ফুয়েল কনজাম্পশনটা নিয়ে আসলে কনসার্ন হলে হবে না। আমি গত 3 থেকে 4 দিন যাবত এই বাইকটা রাইড করতেছি। হ্যাঁ, স্পোর্টস মোডে একটু হাই রেভে রাইড করতেছি, কারণ আমার কাছে মনে হইতেছে এটার পারফরমেন্সটা বোঝা দরকার বা কেমন আউটপুট দেয়, অন্যান্য সব কিছু নিয়ে আর কি। আমি এখন পর্যন্ত এই বাইকটার মাইলেজ পেয়েছি 25 থেকে 27 কিলোমিটার। তবে আমার মনে হয় বাইকটিতে যদি আপনারা ইকো মোডে রাইড করেন এবং রেগুলার কমিউট করেন, খুব হাই রেভ না করেন, তাহলে আরও বেটার মাইলেজ পাওয়া সম্ভব। তবে হ্যাঁ, এর পাশাপাশি আপনারা হাইওয়েতে কিন্তু বেটার মাইলেজ পাবেন। এবার কথা বলা যাক এটার ডিজাইন প্যাটার্ন নিয়ে। এমনিতেই আমি আসলে ফুল ফেয়ার্ড বাইক খুব একটা পছন্দ করি না, নেকেড স্পোর্ট বাইক সবসময় পছন্দ। অ্যাজ এ নেকেড স্পোর্ট বাইক এটার ডিজাইন প্যাটার্ন কিন্তু আমার কাছে অনেক বেশি অ্যাগ্রেসিভ লেগেছে। পেছনে এই টায়ার ম্যাটগার্ডটার কারণে এটা নেকেড স্পোর্ট লুকটা আরও অনেক বেশি অ্যাগ্রেসিভ লাগে, এবং আপনারা খেয়াল করে দেখবেন পেছনের পোর্শনটা অনেক আপ লেভেলে দেওয়া আছে, যার কারণে কিন্তু এটারে পেছন থেকে দেখতে অনেক বেশি স্পোর্টি লাগে। আমি বলবো না যে ছাপড়িরাই শুধুমাত্র পছন্দ করবে, বাট স্টান রাইডাররাও পছন্দ করবে এই ডিজাইনটা। তবে পাশাপাশি আরেকটা ব্যাপার উল্লেখযোগ্য, রেনি সিজনে আমার মনে হয় এই ডিজাইনটার কারণে একটু প্যারা নিতে হবে। বাইকটি স্পোর্টি লাগার আরেকটা অন্যতম কারণ হচ্ছে এটা স্প্লিট সিটের রাইডারের যে পজিশনটা, এই পজিশনটা অনেকখানি প্রশস্ত জায়গা দেওয়া আছে, কারণ আপনারা জানেন এই বাইকটা আসলে রেসিং থেকেই ইন্সপায়ার্ড করা, যার কারণে কেউ যদি লিন হয়ে চালাতে চায় সে যেন পেছনে এনাফ স্পেস পায়। আমরা অনেক স্পোর্টস বাইক দেখেছি, মানে নেকেড স্পোর্টস বাইক দেখেছি যেটা আসলে রাইডারের যে সিটটা বা বসার পজিশনের যে জায়গাটা সেটা অনেকখানি ছোট, বাট আপনি যদি পেছনে যে লিন হয়ে বাইক রাইড করতে চান তাহলে মনে হয় এইখানে যে জায়গাটা আছে এটা স্ট্যান্ডার্ড এনাফ। এরপরে চাবি দেওয়ার যে জায়গাটা এটা ডেডিকেটেডলি আলাদা দেওয়া আছে। আসলে ডিজাইন প্যাটার্নটা নিয়ে অলরেডি সবাই কম বেশি জানে ব্যাপারটা, সেটা হচ্ছে ডেডিকেটেডলি এই ডিজাইন প্যাটার্নটা আসলে কেটিএম থেকে ইন্সপায়ার্ড। আসলে কেটিএম যেই কোম্পানিটা ডিজাইন করছে এই বাইকটাও সেম কোম্পানিটা ডিজাইন করছে, যার কারণে অনেক কিছু সিমিলার মিলে যায়। আর এই ভ্যারিয়েন্টটা অন্যতম চোখে লাগার কারণ হচ্ছে এই ভ্যারিয়েন্টটার বেশ কিছু জায়গায়
কিন্তু এই কার্বন ফাইবার স্টিকার ব্যবহার করা হয়েছে, যার কারণে এটা দেখতে আসলে ভালো লাগে। ডার্কিশ এবং অ্যাগ্রেসিভ একটা লুক আসতেছে। এরপরে এটার অ্যাগ্রেসিভ হেডলাইট, ডিআরএলটার কারণে রাতের বেলা খুব বেশি অ্যাগ্রেসিভ লাগে এবং দিনের বেলা এটা এয়ার পাসিংটাও অনেক ভালো হবে। এই যে ফ্লোটা দেওয়া আছে, এই ফ্লোটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, যার কারণে আসলে মনে হয় যে হেডলাইট নাই এমন ব্যাপারটা। আসলে আমি স্টান রাইডার তো, যার কারণে আসলে হেডলাইট ছাড়া বাইক বেশি চাই, যার কারণে ছোট সাইজের খুব রাউন্ড শেপ না ফ্ল্যাট শেপের হেডলাইট আসলে পছন্দ। আর আলোর ক্ষেত্রে যদি আমি বলি তাহলে সিটি রাইডে তো স্ট্যান্ডার্ড এনাফ, এবং যেই ডিআরএল এবং যেই এলইডি ব্যবহার করা হচ্ছে রাতের জন্য স্ট্যান্ডার্ড এনাফ। তো চলেন এটার এবিএসটা টেস্ট করি। আমি এই যে প্রায় 50-60-এ আছি, আপনারা দেখতে পাচ্ছেন সুরকি বালুতে আছি। এই তো ওয়াও, এরকম ধুলো বালি পাশাপাশি নুড়ি পাথর সহ জায়গাতেও কিন্তু আপনি ব্রেক করে এবিএস এর পারফরমেন্সটা নিতে পারবেন। এই 250 সিসির যেমন পাওয়ার আউটপুট তেমন এটার ব্রেক আউটপুট, আর এই ব্রেকিং সিস্টেমের এবিএস এর কারণে কিন্তু এটার পারফরমেন্স আরও বেটার, আরও বেশি কনফিডেন্ট পাবেন আপনি আপনার রাইডের সময়। এই যে রাস্তাটা আমরা ব্রেক করলাম, এখানে নুড়ি পাথর আছে, ধুলা আছে, বালু আছে, এবং এটা সরাসরি কিন্তু পিচ না, এটা একটা কংক্রিট ঢালাই। কংক্রিট ঢালাইতে এমনিতেও একটু বেশি স্লিপ করে, তো এই ধরনের সারফেসেও এরকম নুড়ি পাথর ধুলাবালিতেও আপনি একটা বেটার পারফরমেন্স পাবেন NK 250 থেকে। বাইকটিতে ডুয়েল চ্যানেল এবিএস ব্যবহার করা হয়েছে। আমি কোনো প্রোডাক্ট বা কোম্পানিকে সরাসরি ডিমোট করছি না বা সিএফ এর খুব বেশি প্রশংসা করছি না, তবে আমার কাছে মনে হয়েছে অ্যাজ এ ইউজার অনেক ডুয়েল চ্যানেল এবিএস বা সিঙ্গেল চ্যানেল এবিএস এর চাইতে এই এবিএস দুইটা অনেক ভালো পারফর্ম করছে, যেটা সিটি এবং হাইওয়ে রাইডে আমাকে খুব ভালো একটা কনফিডেন্স দিয়েছে। বাইকটির সামনে ব্যবহার করা হয়েছে 110, 70, 17 সাইজের টায়ার, এবং পেছনে ব্যবহার করা হয়েছে 140, 60, 17 সাইজের টায়ার। তবে অনেকেই বলছে পেছনে 150 সেগমেন্টের টায়ার হলে নাকি আরেকটু বেটার পারফরমেন্স পাওয়া যেত, বাট আমার কাছে এই টোটাল রাইডে, মানে এই 4-5 দিন টোটাল টেস্ট রাইডে কখনোই মনে হয় নাই যে এই টায়ারটা খুব বেশি ন্যারো, যথেষ্ট ওয়াইডার, যেটা ব্রেক এবং স্পিডিংয়ের ক্ষেত্রে খুব ভালো একটা সাপোর্ট দিয়েছে। নট অনলি স্পিডিং, কর্নারিংয়ে খুব ভালো সাপোর্ট পাবেন আপনারা। সিএফ মোটর 250 NK এর অন্যতম আকর্ষণীয় দিক হচ্ছে এটা ট্রেলিস ফ্রেম। সাধারণত এই ধরনের ফ্রেম হাই পারফরমেন্স মোটরসাইকেলে ব্যবহার করা হয়, উদাহরণস্বরূপ ডুকাটি প্যানিক্যাল সিরিজে ট্রেলিস ফ্রেম ব্যবহার করা হয়। নট অনলি দ্যাট, আমাদের সাবকন্টিনেন্টে খুব বেশি পপুলার কেটিএম ডিউক এবং আরসি সিরিজেও এই ফ্রেমটা ব্যবহার করা হয়। এই ফ্রেমটার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই ফ্রেমটা অ্যালুমিনিয়াম এবং আয়রন মিক্স করে বানানো হয়, যাতে এটার ওয়েটটা লাইটার হয় এবং স্ট্রং হয়। শহরের রাস্তায় বা ট্রাফিকে নেভিগেট করাও অনেক সহজ, কারণ ফ্রেম স্ট্রাকচার ও হ্যান্ডেলিং জিওমেট্রি খুব স্মার্টলি ডিজাইন করা হয়েছে, যার কারণে জ্যামের মধ্যে রাইড করেও কিন্তু আপনারা খুব বেশি মজা পাবেন। বাইকটির সামনে ব্যবহার করা হয়েছে ইউএসডি সাসপেনশন, আর এটা ট্রাভেল এরিয়া হচ্ছে 132 মিলিমিটার, যার কারণে শহরের ভাঙাচোরা রাস্তায়ও কিন্তু আমি খুব ভালো পারফরমেন্স পেয়েছি এই ইউএসডি সাসপেনশনে। আর বাইকটির পেছনে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেবল মোনো সাসপেনশন, এবং আপনারা সবাই দেখেছেন এটা সাইলেন্সার কিন্তু ডানেও নাই বামেও নাই, এটা সাইলেন্সার কিন্তু নিচের পোর্শনে দেওয়া আছে, মানে এটাকে আন্ডারবেলি এক্সস্ট বলে। এই এক্সস্টটার কারণে কিন্তু এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিছুটা কম। শহরের অপরিকল্পিত স্পিড ব্রেকারগুলোতে আপনি যদি পিলিয়ন সহ থাকেন তাহলে একটু প্যারা হতে পারে। একটা স্পোর্টস বাইকের জন্য রাইডিং পজিশন, ব্যালেন্স এবং কমফোর্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সিএফ মোটর 250 NK এর হুইল বেস দেওয়া আছে 1360 মিলিমিটার, যা স্ট্যাবিলিটি এবং কর্নারিং এর জন্য ভালো। আর সিট হাইট দেওয়া আছে 795 মিলিমিটার, ফলে 5 ফিট 5 ইঞ্চি থেকে 5 ফিট 10 ইঞ্চি উচ্চতার রাইডারদের জন্য পারফেক্ট। এবং 795 মিলিমিটার সিট হাইট হওয়ার কারণে শর্ট রাইডারদের জন্য বাইকটি ম্যানেজেবল। সিটের কুশনিং মাঝারি হার্ড, লং রাইডে কিছুটা স্টিফ লাগতে পারে, তবে শহরের ট্রাফিকে সহজেই পা রাখা যায়। বাইকটির টোটাল ওজন আছে 151 কেজি, যেটা আসলে 250 সিসি সেগমেন্টের একটা স্পোর্টস বাইকের জন্য আমার মনে হয় লাইটার ওয়েট, যেটা আপনি ফিল করতে পারবেন শহরের ট্রাফিকে যখন রাইড করবেন। বাইকটির ট্যাঙ্কে ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে 12.5 লিটার, যেটা আমরা ফুল ট্যাঙ্ক করব এবং একটা মাইলেজ টেস্ট করব। আর ওই মাইলেজ টেস্টের আলাদা ডেডিকেটেড একটা ভিডিও হবে, ওটা দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আমার ইউটিউব চ্যানেলটি। একটা স্পোর্টি নেকেড বাইকের জন্য ব্রেকিং অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ হাই স্পিডিং রাইডিংয়ের সময় কন্ট্রোল রাখতে ভালো ব্রেক থাকা দরকার। সিএফ মোটর 250 NK তে ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 292 মিলিমিটার ডিস্ক এবং পেছনে ব্যবহার করা হয়েছে 220 মিলিমিটার ডিস্ক, আর এটার সাথে ডুয়েল চ্যানেলের এবিএস এর কম্বিনেশন যথেষ্ট কার্যকর। চলেন বাইকটার শব্দ আপনাদেরকে শোনাই। চাবি দেওয়ার পরে যখন এটার ইঞ্জিন সুইচটা আপনি অন করবেন, এই শব্দটা অনেক বেশি কুল লাগে। আর পাশাপাশি এটার সেলফের স্টার্টের শব্দটা আন্ডারবেলি এক্সস্ট হওয়ার কারণে এটার এক্সস্ট নোটটাও কিন্তু একটু ডিপ। আপনি যদি 3,48,500 টাকায় একটি পাওয়ারফুল নেকেড স্পোর্টস বাইক চান এবং আধুনিক আপডেটেড সকল ধরনের ফিচার চান সেই বাইকটাতে, তাহলে আমি বলবো আপনার জন্য অন্যতম একটা চয়েস হতে পারে সিএফ মোটো NK 250। এরপরে সিএফ মোটো 300 SR এবং সিএফ মোটো 250 SR এরও টেস্ট রাইড রিভিউ আসবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না।
আর হ্যাঁ, মোটরসাইকেল এবং মোটরসাইকেল অ্যাক্সেসরিজ রিলেটেড যে কোনো ইনফরমেশন সবার আগে পেতে ভিজিট করুন www.bikebiri.com। আমি হাসান সেতু আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবারও চলে আসবো যে কোনো সময় যে কোনো জায়গায় ক্যামেরা অন করে। আল্লাহ হাফেজ।